গাজীপুর সিটিকে বাসযোগ্য করতে সবার সহযোগিতা চেয়েছেন বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম। ফলাফলে হতাশ বিএনপি প্রার্থী। গাজীপুর সিটি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান বিএনপির, পুনর্নির্বাচনের দাবি। ভোটার উপস্থিতি প্রমাণ করে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলছে আওয়ামী লীগ। বাংলাদেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ই পাসপোর্ট। নিরাপত্তা বাড়ার পাশাপাশি ইমিগ্রেশন চেকপোস্টে হয়রানি কমার আশাবাদ। সময় সংবাদে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। নিকটতম প্রার্থীর থেকে প্রায় দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। নবনির্বাচিত মেয়র বাসযোগ্য নগরী গড়ে তুলতে সবার সহযোগিতা চান। অন্যদিকে নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলে একজন বিচারপতিকে প্রধান করে সিটি কর্পোরেশন এলাকায় গণশুনানির দাবি জানিয়েছেন বিএনপির পরাজিত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। ছিল উৎকণ্ঠা, আবার প্রত্যাশাও। সবকিছু ছাপিয়ে নতুন অভিভাবক পেল রাজধানীর অদূরে গাজীপুর সিটি কর্পোরেশন। 4,10,000 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার পেয়েছেন 1,97,611 ভোট। আমাদের আইনগত বিষয় যেটা যে আপনি 2 লক্ষ ভোটে এগিয়ে আছেন, কিন্তু আমাদের আইনগত জটিলতার কারণে শুধু নির্বাচন কমিশনের পারমিশন লাগবে। এক্ষেত্রে আমরা বেসরকারিভাবে ওনাকে আমরা বিজয়ী ঘোষণা করছি। নবনির্বাচিত মেয়র গাজীপুরের উন্নয়নের স্বার্থে সবার সহযোগিতা চাইলেন। বললেন গাজীপুর সিটি নিয়ে তার স্বপ্নের কথাও। বিশেষ করে বিএনপি, তারা একটি বিশাল বড় দল, তারা যেন সহযোগিতা করে। কারণ আমি বলেছি এলাকার স্বার্থে, জনগণের স্বার্থে তারা যেন বিরোধীদের স্বার্থে বিরোধিতা না করে সবাই যেন ঐক্যবদ্ধভাবে কাজ করার সুযোগ তৈরি দেয়। কারণ এই সমাজ, এই গাজীপুর সবার বাসযোগ্য একটি শহর করার জন্য আমি চেষ্টা করব। সেজন্য আমি সবার কাছে সহযোগিতা চেয়েছি। তবে নির্বাচনে নানা অসঙ্গতি তুলে ধরে সিটি কর্পোরেশন এলাকায় গণশুনানির দাবি জানিয়েছেন হাসান উদ্দিন সরকার। উচ্চ আদালতের বিচারকদের গণশুনানি করা হোক, ইতিহাস থাকুক, কে কারা সত্য মিথ্যা বলতেছে, জাতি তথা বিশ্ববাসী দেখুক, এর একটা ফয়সালা হয়ে যাওয়া উচিত। নির্বাচনের নামে এই প্রহসন নির্বাচন করে ধোঁকা দেওয়ার কোনো কারণ নাই। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী বলেন, খুলনা এবং গাজীপুরের পর এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে অন্য কোনো নির্বাচনে অংশ নেওয়া ঠিক হবে না বিএনপির। এবং তাদের কাছে আমি তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ। তার কোনো সাড়া পাই। এদিকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী গুলশানে সকালে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি একথা বলেন। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন কমিশনের অযোগ্যতা প্রমাণ করতেই বাকি সিটি কর্পোরেশনের নির্বাচনগুলোতেও অংশ নেবে বিএনপি। নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহযোগিতায় সরকার গাজীপুরে আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়েছে। গণমাধ্যমকে হুমকি দিয়ে সত্য প্রকাশ থেকে বিরত রাখার চেষ্টা করেছে। ভোট ডাকাতির নতুন নতুন কৌশল আবিষ্কার করে তা প্রয়োগ করেছে। এই নির্বাচনের ফলাফল ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এই নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাচ্ছি। আমরা নির্বাচন কমিশনের পুনর্গঠন চাই। সরকারের এই নির্লজ্জ গণবিরোধী চরিত্র উন্মোচনের জন্য আসন্ন বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনগুলিতেও অংশগ্রহণের সিদ্ধান্ত আমরা নিয়েছি। অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গাজীপুর সিটি নির্বাচনে বিপুল সংখ্যক ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জনগণের কাছে কোনো সাড়া না পেয়ে অচিরেই বিদেশিদের কাছে ধর্ণা দেবে বিএনপি। নির্বাচনকালীন সময়ে গাজীপুর নগরীতে একটা উৎসব মুখর পরিবেশ ছিল। বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি প্রমাণ করে যে এই নির্বাচন কতটা অবাধ হয়েছে, ফ্রি এবং ফেয়ার হয়েছে। বিএনপি মহাসচিব নির্বাচনের ফলাফল
প্রত্যাখ্যান করে মিথ্যা বানোয়ার আজগুবি তথ্য জাতির সামনে উত্থাপন করছে। জনগণের সমর্থন পেতে ব্যর্থ হয়ে অচিরেই তারা বিদেশিদের দ্বারে ধর্ণা দেবে। সময় সংবাদে আরো থাকছে। চট্টগ্রামের বাকুলিয়ায় 12 বছরের শিশুর গলা কাটা লাশ উদ্ধার। ছাত্রলীগ কর্মী অনেক হত্যা মামলায় গ্রেফতার 2 জন, 3 দিনের রিমান্ডে। মেশিন রিডেবল পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশে চালু হতে যাচ্ছে ই পাসপোর্ট। অত্যাধুনিক প্রযুক্তির এই পাসপোর্টে নিরাপত্তা বাড়ার পাশাপাশি ইমিগ্রেশন চেকপোস্টে হয়রানি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে জার্মান সরকারের সঙ্গে G2G চুক্তির আওতায় আগামী মাস থেকে প্রকল্পটির কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক তারেকুল হাসান আশিকের রিপোর্ট। বহির্বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে দেশের নাগরিকদের হাতে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ইলেকট্রনিক পাসপোর্ট তুলে দিতে 2016 সালে মেশিন রিডেবল পাসপোর্টের পাশাপাশি ই পাসপোর্ট চালুর উদ্যোগ নেয় সরকার। 21শে জুন একনেক 4,635 কোটি 91 লাখ টাকার প্রকল্পের অনুমোদন দেয়। নিরাপত্তা নিশ্চিত করতে ই পাসপোর্টে ইলেকট্রনিক ছবি, স্বাক্ষর ও 10 আঙ্গুলের ছাপের পাশাপাশি থাকবে চোখের মনির ছবি। এছাড়া মূল পাতায় থাকবে ইলেকট্রনিক চিপ, যাতে সংরক্ষিত থাকবে পাসপোর্টধারীর সব তথ্য। সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ই পাসপোর্টের মাধ্যমে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ইমিগ্রেশনে হয়রানি বন্ধ হবে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মাঝে মধ্যে আমরা শুনি ইমিগ্রেশনের লোকজনের হয়রানি হয়, বিব্রত অবস্থায় ফেলে, এইগুলি আর থাকবে না। কোনো কর্মকর্তার কাছে তার আর সাক্ষাৎকার দিতে হবে না। 5 বছর কিন্তু দেখতে দেখতে চলে যায়, 10 বছর হলে এই সমস্যা তার থাকবে না। ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ করতে ই পাসপোর্টের পাশাপাশি এই প্রকল্পের আওতায় দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দর ও 2টি স্থলবন্দরে ই গেট স্থাপন করা হবে। কন্ট্রাক্ট সাইনের পরে 6 মাসের মধ্যে তারা এটা করবে, এরকম একটা তাদের সাথে আমাদের ডিসকাশন হচ্ছে। আশা করছি যে 2nd উইক আর 3rd উইকের ভিতরে আমরা কন্ট্রাক্ট সাইন করব জুলাই। এই সমুদ্র টাকার ভিতরে আপনার 3 কোটি বই সহ অ্যাসেম্বলি লাইন সহ আমাদের টোটাল প্রকল্প। এছাড়া এই প্রকল্পের ভিতরে 50টা ই গেট আছে। 10 বছর মেয়াদী এই প্রকল্পের আওতায় 3 কোটি ই পাসপোর্ট বুকলেটের 20 লাখ প্রাথমিকভাবে জার্মানি থেকে আমদানি করা হলেও 2 কোটি 80 লাখ পাসপোর্ট দেশেই তৈরি করা হবে। পাশাপাশি চালু থাকবে চলমান এমআরপি প্রকল্প। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই ই পাসপোর্ট হাতে পেতে পারেন পাসপোর্ট প্রত্যাশীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। 20 দলীয় জোটে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেল 4টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে বিএনপির পাশাপাশি জামায়াত, জাতীয় পার্টি, জেপি, ইসলামী ঐক্যজোট, এনপিপি সহ জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা যোগ দেন। বৈঠকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন, সিটি নির্বাচন ও জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেন নেতারা। এর আগে গত 20শে জুন একই স্থানে 20 দলীয় জোটের নেতাদের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 5 বছরের সাজা থেকে খালাস চেয়ে বেগম খালেদা জিয়ার আপিল শুনানি 3রা জুলাই ধার্য করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এদিন ধার্য করেন। একই সঙ্গে আগামীকালের মধ্যে বেগম জিয়ার আইনজীবীদের মামলার পেপার বুক সরবরাহের নির্দেশ দেন আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 8 ফেব্রুয়ারি বেগম জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। 31শে জুলাইয়ের মধ্যে মামলাটি আপিল নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের আদেশের কথা উল্লেখ করে শুনানির জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। আর এখনও পেপার বুক না পাওয়ায় আপিল নিষ্পত্তির সময় বাড়ানোর জন্য আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানান বেগম জিয়ার আইনজীবীরা। আদালত শেষ পর্যন্ত 23শে জুলাই এই আপিল শুনানির তারিখ নির্ধারণ করেছেন। এর মধ্যে আমরা আপিল বিভাগে যাব, আমাদের রিভিউ পিটিশনটা আমরা মুভ করব এবং আমরা বিশ্বাস করি যে আপিল বিভাগের যে আগের যে আদেশ বা নির্দেশ যেটা ছিল সেটা তারা পুনর্বিবেচনা করবেন
রিভিউ পিটিশন ফাইল করলেই হবে না, ফাইল করেই যদি এখানে আপিল বন্ধ রাখা যাবে না, সেখানে আনলেস এন্ড আনটিল কোনো যদি স্টে না থাকে, যদি এই কার্যক্রমকে যদি আপিল বিভাগ বন্ধ করে দেয় যে এটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, তখন আমরাই তো আদালতকে ইনফর্ম করব যে এটা এখন আর শুনানি যাবে না। কাজেই শুধু একটা রিভিউ পিটিশন ফাইল করে যে আদালতের প্রসিডিংস থেকে ফ্রাস্ট্রেটেড করা এটা যাবে না। চট্টগ্রামে 12 বছরের এক শিশুর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। সকালে বাকুলিয়ার সৈয়দ শাহ রোডে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্বজনরা জানান, সকালে ছোট মেয়েকে নিয়ে স্কুলে যান সৌদি প্রবাসী নাসির উদ্দিনের স্ত্রী নাসরিন আক্তার। বাড়ি ফিরে বড় মেয়ে দিলহামকে গলা কাটা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন তিনি। তাৎক্ষণিকভাবে দিলহামকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। নিহত দিলহাম মেরুন সান স্কুলের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। চট্টগ্রামে ছাত্রলীগ কর্মী অনেক হত্যা মামলার প্রধান আসামি যুবলীগ কর্মী তুষার সহ 2 আসামিকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল ইমরান খান এর রিমান্ড মঞ্জুর করেন। দুপুরে কড়া নিরাপত্তায় যুবলীগ কর্মী তুষার এবং ইখলাসকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা প্রত্যেকের 7 দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে তুষার ও ইখলাসকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এছাড়া এই মামলায় গ্রেফতার হওয়া অন্য 2 আসামি ইমান ও শোভনের রিমান্ড আবেদন শুনানির দিন বৃহস্পতিবার ধার্য করেন আদালত। সোমবার কলকাতার পার্ক স্ট্রিট থেকে ছাত্রলীগ কর্মী অনেক হত্যা মামলার অন্যতম এই 2 আসামিকে গ্রেফতার করে বাংলাদেশে আনা হয়। গত 19 জুন নগরীর দামপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মী আবু জাফর অনেককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে 10 জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা করেন। অনেক হত্যার মামলা 2 জন আসামি, মেইন আসামি মহিউদ্দিন তুষার এবং এখলাসুর রহমান এখলাস, এরা ঘটনার পরপরই ভারতে পালিয়ে যায় এবং ভারতের পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আমাদের বাংলাদেশ পুলিশের কাছে হ্যান্ডওভার করে। সংবাদে আরো থাকছে, রাতে নকআউট পর্বে ওঠার মিশনে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি, মেক্সিকোর প্রতিপক্ষ সুইডেন। বিশুদ্ধ ব্রাশের তৈরি সর্বোৎকৃষ্ট ভাল্ব আরএফএল বাথরুম ফিটিংস, ভালো চেনেন ভালো কেনেন। দক্ষিণ সুদানে সন্ত্রাসী হামলায় জাতিসংঘের এক বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। তিনি লেফটেন্যান্ট কমান্ডার আশরাফ সিদ্দিকী। মঙ্গলবার সুদানের পশ্চিমাঞ্চলের মধ্য ইকাতুরিয়া অঞ্চলে একটি ত্রাণের গাড়ির নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন তিনি। এ সময় সন্ত্রাসীরা আশরাফকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি করলে তারা পালিয়ে যায় বলে জানায় কর্তৃপক্ষ। তবে কোন সন্ত্রাসী গোষ্ঠী এই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। দেখছেন সময় সংবাদ। টেলর্যাক জীবন গুছিয়ে দেয় নিশ্চিন্তে। দেশে পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেড়ে 73.5 বছরে দাঁড়িয়েছে, আর পুরুষের গড় আয়ু দাঁড়িয়েছে 70.6 বছরে। দেশে মানুষের জন্ম, মৃত্যু, বিবাহ, স্থানান্তর সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন অডিটোরিয়ামে এ তথ্য প্রকাশ করে সংস্থাটি। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশের মোট জনসংখ্যা 16,36,50,000। এর মধ্যে পুরুষের সংখ্যা 8,19,10,000 এবং নারী 8,17,40,000। এছাড়া মাতৃমৃত্যু হার 2016 সালের থেকে কমে দাঁড়িয়েছে 1.72%। আগের তুলনায় কমেছে শিশু মৃত্যুর হারও। প্রতি হাজারে 1 বছর বা তার কম বয়সী 24 জন শিশু মৃত্যু হয়, যা আগে ছিল 28 জন। সাক্ষরতার হার বেড়ে দাঁড়িয়েছে 72.3%। সময় সংবাদের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজীপুর সিটি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান বিএনপির, ভোট ছিনিয়ে নেয়ার অভিযোগ। দলটি মিথ্যা ও বানোয়ার তথ্য দিচ্ছে জনগণকে, পাল্টা জবাব আওয়ামী লীগের। গাজীপুর সিটিকে বাসযোগ্য করতে সবার সহযোগিতা চেয়েছে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম। ফলাফলে হতাশ বিএনপি প্রার্থী। বাংলাদেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ই পাসপোর্ট। নিরাপত্তা বাড়ার পাশাপাশি ইমিগ্রেশন চেকপোস্টে হয়রানি কমার আশাবাদ।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বালানিক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।